অথরিটি সিইও হিসাবে। তো পিবি অথরিটি আসলে এই নিউ মরিন কন্টেইনার টার্মিনাল এবং ডিপি ওয়ার্ল্ডের যে নেগোসিয়েশন, সেখানে আমাদের ভূমিকাটা কি, এটা নিয়ে আমি একটু শুরু করি, কারণ এটা নিয়ে প্রচুর কনফিউশন আছে। আহ, যখন একটা জি নেগোসিয়েশন হয়, যে জিনিসটা যেভাবে শুরু হয় সেটা হচ্ছে যে দুটি সরকার একসাথে একটি এমওইউ সাইন করেন। সেই এমওইউ সাপেক্ষে সেই সরকারের কোন একটা সংস্থা, এই ক্ষেত্রে চিটাগং পোর্ট অথরিটি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, এবং আমাদের অন্য পাশে যেই দেশ আছে সেই দেশের কোন একটা প্রাইভেট কোম্পানি, সেটা 100% গভর্নমেন্ট ওন্ড হতে পারে, আবার প্রাইভেটও হতে পারে। এই ক্ষেত্রে ডিপি ওয়ার্ল্ড, যারা সম্পূর্ণ একটা স্টেট ওন্ড এন্টিটি, তাদের মধ্যে একটি প্রজেক্ট স্পেসিফিক পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কার্যক্রম নিয়ে কথাবার্তা শুরু হয়। তো যখন নেগোসিয়েশনটা হয়, তখন পিপিপি অথরিটির দায়িত্ব হচ্ছে এই পুরো নেগোসিয়েশনটাকে ফ্যাসিলিটেট করা। তো আমরা আসলে ফ্যাসিলিটেটর একটা রোল প্লে করি, আমরা ডিসিশন মেকার রোল প্লে করি না। ডিসিশন মেকারের রোলটা প্লে করে হচ্ছে যে কন্ট্রাক্টিং অথরিটি। তো যেহেতু আমরা ফ্যাসিলিটেটর রোল প্লে করি, তো সেই কারণে আমরা এই পুরো প্রসেসের সাথে ইনভলভ থাকি। সেই কারণে আমি আপনাদেরকে আজকে আপডেট দিতে এসেছি। তো আমরা আজকে ডিপি ওয়ার্ল্ড থেকে একটি চিঠি পেয়েছি ওনাদের কাছ থেকে। আহ, আজকে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এসেছে। তো এখানে ওনারা যেটা বলেছেন, ওনারা অ্যাপ্রিসিয়েট করেছেন যে আমাদের সাথে যে নেগোসিয়েশন চলছে সেটার আম, আমাদের সাথে যে নেগোসিয়েশন চলছে সেটার প্রগ্রেস নিয়ে ওনারা খুশি হয়েছেন, এবং ওনারা আশা করছেন যে এটা ভবিষ্যতে গ্রো করবে এবং ভবিষ্যতে একটা রাইট ডিরেকশনে যাবে। তো এই নেগোসিয়েশনের অ্যাপ্রিসিয়েট করার পর ওনারা যে মেসেজটা আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে যে যে ড্রাফট কনসেশন এগ্রিমেন্ট যেটা শেয়ার করা হয়েছে has been received by us, and we will review it in detail and revert without with our sorry we will review it in detail and revert with our observations at the earliest practicable time. তো ওনারা আমাদের কাছে বেসিক্যালি কিছু সময় চেয়েছেন এটাকে রিভিউ করার জন্য। তো যেহেতু ওনারা আমাদের কাছে কিছু সময় চেয়েছেন, তাহলে মোস্ট পসিবলি আমাদের হাতে আর 2টি কার্য দিবস বাকি আছে। ওনারা যেহেতু সময় চেয়েছেন, আমি ধরে নিচ্ছি যে কোনো একটা প্রবাবিলিটি আছে যে এটা এই সরকার আমল পার হয়ে, ইলেকশন পার হয়ে সামনে গিয়ে হয়তো এই নেগোসিয়েশনটাকে কন্টিনিউ করবে। তো আমাদের যে বাংলাদেশ সাইডের যে নেগোসিয়েশন টিম, আপনারা হয়তো শুনেছেন, অনেকে পেপারে দেখেছেন, অনেকের কাছে শুনেছেন। আহ, এই প্রজেক্টটা তো 2019 সালে শুরু হয়েছিল। গত 1 মাসে আমাদের ফাইনাল যে নেগোসিয়েশন সেই ধাপটা শুরু হয়েছিল। তো সেই ধাপটা খুব ইন্টেন্স ভাবে চলছে, সরকারের বিভিন্ন লেভেলে, আসলে ওনাদের বিভিন্ন লেভেলের সাথে কথাবার্তা চলছে, এবং এই কথাবার্তাটা এবং নেগোসিয়েশনটা চলমান থাকবে। এটা হয়তো সম্পন্ন করতে আরো কিছু সময় লাগবে। এখন হচ্ছে আপনাদের যদি স্পেসিফিক, আমি জানি না আপনাদেরকে আজকে আমাদের উপদেষ্টা হয়তো একই কথা বলেছেন আজকে দুপুরবেলা, আমাদের নৌ পরিবহন উপদেষ্টা, বাট আমি আপনাদের থেকে আসলে প্রশ্ন নিতে চাই। যদি আপনাদের স্পেসিফিক কিছু প্রশ্ন থাকে, অনেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন গত 1 সপ্তাহে, আমাদের করার সুযোগ হয়ে ওঠেনি। স্পেসিফিক যদি এই ব্যাপারে কোনো কিছু জানার থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করবো যতটুকু সম্ভব ডিসক্লোজ করা যায় তার মধ্যে ডিসক্লোজ করার জন্য। তাহলে আমরা কি লিখতে পারি যে এই সরকারের আমলে এটা আর সাইন হচ্ছে না, নাম্বার ওয়ান। আর 2 নম্বর হচ্ছে এটা 1 তারিখে সাইন হওয়ার কথা আমরা শুনেছিলাম, তার মানে ডিপি ওয়ার্ল্ড এখান থেকে পিছিয়ে যাওয়ার কারণটা কি, যদি একটু ব্যাখ্যা করতেন। আপনারা বলতে পারেন কিনা এই সরকারের আমলে সাইন হচ্ছে না, আমার মনে হয় এটা উইথ ফেয়ার অ্যামাউন্ট অফ সার্টেনটি নিয়ে বলা যায়। কারণ আজ 2টা কার্য দিবস আছে, এই 2 কার্য দিবসের মধ্যে ওনারা ফেরত আসবেন, তারপরে আমরা আমাদের ক্যাবিনেটে নিয়ে গিয়ে এটাকে অ্যাপ্রুভ করিয়ে তারপরে সাইন করবো। এটার আমাদের নিজেদের কিছু প্রসেস স্টেপ আছে। ওনারা যদি হঠাৎ করে ফেরত চলেও আসেন, আমার ধারণা এই প্রসেস গুলো কমপ্লিট করা খুব ডিফিকাল্ট হবে উইদিন দিস গভর্নমেন্ট পিরিয়ড। আপনার দ্বিতীয় যে প্রশ্নটা 1 তারিখে সাইন করার কথা ছিল, এরকম আসলে এটাও একটা রিমার, এরকম কোনো দিনই আসলে স্পেসিফিক সাইন করার ডেট এয়ারমার্ক করা ছিল না। আমি যে জিনিসটা একটু, এটা অনেক কনফিউশন এবং অনেক ধরনের ভুল তথ্য আসলে এই ব্যাপারে আছে। সেটা হচ্ছে যে এটা একটা বাইল্যাটারাল নেগোসিয়েশন, দ্বিপাক্ষিক নেগোসিয়েশন, এটা ক্লাসিক টেন্ডারিং প্রসেসের মতো না। সো এই দ্বিপাক্ষিক নেগোসিয়েশনটা কতদিন ধরে চলবে এক্স্যাক্টলি, এবং কখন গিয়ে দুই পক্ষ আসলে এগ্রি করবে একটা কনসেশন এগ্রিমেন্টে, এটা কারো পক্ষে বলা খুব কঠিন। এখানে তো চাপে পড়ে কেউ
আসলে কিছু সাইন করতে আসছে না, যে আমাদের হাতে আর একদিন সময় আছে, আমাদের আজকেই করতে হবে, আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট কে ফর্গো করে আমরা একটা কিছু সাইন করে ফেলবো, জাতীয় স্বার্থটাকে উপেক্ষা করে করবো, এরকম কোনো কথা কখনো কারো চিন্তা করার কোনো কারণ নেই, এবং কখনো চিন্তা করা হয়ও নেই। সো 1 তারিখে সাইন করার যে ডেটটা ছিল এটা একটা রিউমার, আমরা কখনোই অফিসিয়ালি মনে হয় বলি নাই। যখন নেগোসিয়েশন কমপ্লিট হবে তখন আপনি একটা সাইনিং ডেট ঘোষণা করতে পারবেন, নেগোসিয়েশন শেষ হওয়ার আগ পর্যন্ত সাইনিং ডেট ঘোষণা করার করার আসলে কোনো লজিক নেই। জি, আসসালামু আলাইকুম। আমার নাম মনিরুজ্জামান উজ্জ্বল, জাগনিয়াস থেকে বলছিলাম। আপনি এই সরকারের আমলে এসে অনেক উদ্যোগ নিয়েছেন। আপনি বলেছেন যে প্রত্যেকটা জিনিসই আসলে সময় সাপেক্ষ ব্যাপার। গতবার যখন এখানে কনফারেন্স হলো তখন বেশ কিছু কোম্পানি আগ্রহ দেখিয়েছিল, সেগুলো সর্বশেষ আসলে কি অবস্থায় আছে, আপনি কোথায় রেখে যাচ্ছেন, আর বাংলাদেশকে আপনি আগামী 2-4 বছর বা 5 বছরে কোথায় দেখতে চান? 1 নাম্বার। আর এটা হচ্ছে যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? বাংলাদেশ যদি আপনাকে চায়, এই সরকারের সাথে ছিলেন, নেক্সট সরকার আপনাকে চাইলে আপনি ওই সরকারকে, কন্টিনিউটির একটা বিষয় আছে, যদি আপনাকে চায় আপনি তাদের সাথে কাজ করবেন কিনা? ধন্যবাদ। সো অনেকগুলো প্রজেক্ট আমরা শুরু করেছি, শেষ হয়নি, এখনো এখনো চলমান আছে। এটা একটা ফ্যান্টাস্টিক এক্সাম্পল। আমি একটু এটা থেকে শুরু করি। সেটা হচ্ছে যে আমরা কিন্তু প্রথম থেকে বলে আসছি যে একটা এফিশিয়েন্ট পোর্ট আমাদের খুবই দরকার। আম, আমি এটা এখনো বিশ্বাস করি যে আমাদের একটা এফিশিয়েন্ট পোর্ট খুবই দরকার। বাংলাদেশের পোর্ট র্যাঙ্কিং 339 র্যাঙ্কিং দিয়ে বিদেশি বিনিয়োগও আসবে না, এলডিসি গ্রাজুয়েশনও ঠিকভাবে হবে না, এবং কখনোই আমরা এফিসিয়েন্সি করাপশন, এই যে ইনএফিশিয়েন্ট এবং করাপ্ট একটা পোর্টের যে স্টিকার, এই স্টিকার থেকে আমরা কোনোদিন মুক্তি পাবো না। এই মুক্তিটা পেতে হলে আমাদেরকে আসলে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডের পোর্ট অপারেট করতে হবে। তো এখন যদি আমরা নিউমরিং কন্টেইনার টার্মিনালটাকে কনভার্ট করতে পারি, খুব ভালো। আপনারা অলরেডি জানেন যে লাউদিয়ার এগ্রিমেন্টটা সাইন হয়ে গেছে। নিউমরিং যদি নিজে নাও কনভার্টেড হয়, আসলে 2028-29 এর মধ্যে আমরা একটা আসলেই গ্লোবাল স্ট্যান্ডার্ড পোর্ট নিউমরিং এর ঠিক পাশেই লাউদিয়া কন্টেইনার টার্মিনাল হিসেবে পাবো, এবং পতেঙ্গা কন্টেইনার টার্মিনালও ততদিনে উঠে চলে আসবে। তাদের যেটা আমার মনে হয় যে আমার যে ভয়টা আছে একই সাথে, সেটা হচ্ছে যে নিউমরিং কন্টেইনার টার্মিনাল আসলে সিগনিফিকেন্টলি বিজনেস লুজ করা শুরু করবে, কারণ সে তখন তার কম্পিটিটরদের সাথে ওই স্ট্যান্ডার্ডে যখন সার্ভিসটা দিতে পারবে না, তখন তারা এটা কন্টিনিউ করতে পারবে না। ইন এনি কেস, আমার ফিলিং হচ্ছে যে এই কার্যক্রমগুলো হয়তো ভবিষ্যৎ সবই চালিয়ে নিয়ে যাবে। বিনিয়োগের ক্ষেত্রে একইভাবে আমি যদি চিন্তা করি যে একটা শক্ত পাইপলাইন তৈরি করা হয়েছে, আমরা এটা বেশ কয়েকবারই বলেছি আপনাদেরকে পাবলিকলি যে পাইপলাইন গঠন করা এই আমাদের একটা মূল টার্গেট ছিল। আর একটা বড় টার্গেট ছিল যে একদম ফাউন্ডেশনাল কিছু সমস্যার সমাধান করে দিয়ে যাওয়া। এটা অবশ্যই খুবই স্বাভাবিক যে আপনার এত বড় একটা গণঅভ্যুত্থান পরবর্তী বছরে বিনিয়োগ হঠাৎ করে 10 গুণ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস। এটা একটা মানে মিডিয়াম টার্ম কিছু গোল নিয়ে আসলে ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট করতে হয়। মিডিয়াম টার্ম গোল নিয়ে আমরা কাজ করছি। তা আমার আশা থাকবে যে এই আগামী সরকার যখন আসবে, তারা যদি সেম ট্র্যাকটা ফলো করে, তাহলে আমি আমি আশাবাদী যে আগামী সরকারের মাঝামাঝি নাগাদ, আগামী 3 থেকে 5 বছরের মধ্যে আপনারা ইনভেস্টমেন্ট স্পেসে আসলে একটা সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। বাট সেই ইমপ্রুভমেন্টটা দেখার জন্য অবশ্যই আমাদেরকে সিলিং গুলাকে কিন্তু ভাঙতে হবে। আমরা কয়েকটা অ্যাবসলিউট ইকোনমিক ডেভেলপমেন্ট সিলিং এর মধ্যে অপারেট করি। একটা হচ্ছে আমাদের জ্বালানি স্বল্পতা, এনার্জি শর্টেজ। আমি এটা বারবার বলছি যে এই সব প্রবলেমটা সলভ করতে না পারলে আমাদের বিনিয়োগ বাড়বে না। পোর্ট কেপেবিলিটি, এই লজিস্টিক্স কেপেবিলিটি বাংলাদেশের, আহ, আপনারা জানেন যে গ্লোবাল এভারেজ হচ্ছে 10%, আমাদের হচ্ছে কস্ট টু লজিস্টিক্স 16%। এই ইনএফিসিয়েন্সি এবং এরকম এই স্ট্যান্ডার্ডে পোর্ট চালালে আমাদের ইনভেস্টমেন্ট নাম্বারটা সবসময় এই লেভেলেই থেকে যাবে, কখনোই আমরা বিদেশি বিনিয়োগ আসলে পাবো না। তো এবং একই সাথে আমি সবসময় বলি যে এফটিএ, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইনিং, এই বড় বড় আইটেম গুলাকে আমাদের ট্যাকল করতে পারতে হবে। তা না হলে আমি যতই ইনভেস্টমেন্ট সামিট করি, আমি যতই বিভিন্ন জায়গায় গিয়ে বলে বেড়াই আমার এখানে বিনিয়োগ করুন, বিনিয়োগকারীরা এসে যখন প্র্যাকটিক্যালি দেখবেন যে এখানে এই সমস্যাগুলো বিদ্যমান, তখন আসলে ওনারা বিনিয়োগ করবেন। আপনার দ্বিতীয় প্রশ্ন, আমি এরপরে কি হবে, আহ, এটা এক্স্যাক্টলি। সো আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আমার মনে হয় যে 2-4 দিন পরে ইলেকশন, আমরা ইলেকশনে ফোকাস করি, তারপরে দেখা যাবে, তারপরে দেখা যাবে। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি শামীমা সুলতানা, চ্যানেল 24 কাজ করি। আমার হচ্ছে আগের একটা চুক্তি নিয়ে প্রশ্ন আছে এবং বর্তমানটা নিয়ে। সেটা হচ্ছে
ডিপি ওয়ার্ল্ড হচ্ছে যুক্তরাজ্যে তাদের বিরুদ্ধে এক ধরনের অভিযোগ ছিল একটা বন্দর নির্মাণের ক্ষেত্রে, এবং যুক্তরাষ্ট্র কিন্তু তাদের সাথে চুক্তি করেনি শেষ পর্যন্ত। যে তো সেখানে বাংলাদেশ কেন এত আগ্রহী? আবার হচ্ছে এর আগে পানগাঁও এবং লালদিয়ার ক্ষেত্রে যেটা দেওয়া হলো, এপিএম এর ক্ষেত্রে হচ্ছে দুর্নীতি এবং হচ্ছে ঘুষ দেওয়ার অভিযোগ প্রমাণিত ছিল। তো সেখানে বাংলাদেশ কেন তড়িঘড়ি করে তাদের সাথে চুক্তি করলো? ডিপির সাথে তো চুক্তি হয়নি, আপনি বলছেন এপিএম এর সাথে না, কেন করবো? আগ্রহী ডিপির সাথে আমরা আচ্ছা, ডিপির সাথে কেন ওখানে আগ্রহী? হয়েছে। আপনার মানে একটু ভুল আছে। যুক্তরাজ্যের সাথে এবং যুক্তরাষ্ট্রের দুটাতেই ডিপি ওয়ার্ল্ডের এই মুহূর্তে পোর্ট আছে। তারা মাল্টিপল পোর্টস ওখানে অপারেট করেন, তার মধ্যে একটা হয়তো ক্যান্সেল করে দিয়েছেন, অন্যগুলো আছে। আম, আমি খুব রিসেন্টলি একটা দেখেছি, যেটা হচ্ছে লন্ডনে এখন একটা নতুন পোর্ট হয়েছে ঠিক লন্ডনের পাশে, সেটাও ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হয়েছে। এবং আমি যতদূর জানি যে সেটার কমার্শিয়াল নাম্বার আর সো গুড যে এই পার্লামেন্টে প্রাইম মিনিস্টার গিয়ে, ইউকে প্রাইম মিনিস্টার গিয়ে ওই পোর্টের ব্যাপারে আলাদা করে 5 মিনিট কথা বলেছেন। তো আমার মনে হয় যে মাল্টিন্যাশনাল কোম্পানি গুলো যখন গ্লোবালি অপারেট করে, তখন অবশ্যই তাদের কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করে, তাদের তাদের এগেইনস্ট অনেক ধরনের অ্যালিগেশনও আসে। সেটা আমরা ব্যাংকিং ইন্ডাস্ট্রিও দেখি। এইচএসবিসি, আমি যে ব্যাংকে আগে কাজ করতাম, যেটা বাংলাদেশে এখনো অপারেট করে, তাদের নিয়েও কিন্তু মেক্সিকোতে একটা বিরাট অ্যালিগেশন ছিল, বিশাল জরিমানা করা হয়েছে। তার মানে এই না যে বাংলাদেশ থেকে আমরা এইচএসবিসি কালকে বের করে দিব। এইচএসবিসি বাংলাদেশে, ইনফ্যাক্ট বাংলাদেশ গভর্নমেন্টকে সবচেয়ে বেশি কমার্শিয়াল লোন দিয়েছে এইচএসবিসি অ্যাজ এ ব্যাংক। তো বাংলাদেশ সরকার তো এইচএসবিসি থেকে লোন নিচ্ছে, এমন না যে নিচ্ছে না। আমার মনে হয় না যে মাল্টিন্যাশনাল ব্যাংকের একটা লোকেশনের একটা স্পেসিফিক অ্যালিগেশনের জন্য তার সাথে আর কথা বলা যাবে না। আমাদের সরকারের যেরকম আমাদেরকে নিয়ে তো প্রচুর অ্যালিগেশন হয়, তাহলে এখন বাংলাদেশ সরকারের সবার সাথে কথা বলা বন্ধ করে দিলে তো আপনি অপারেট করতে পারবেন না। সো আমাদেরকে মেক শিওর করতে হবে যে আমাদের সাথে ওনাদের যে চুক্তিটা হচ্ছে বা যেটা হতে চলেছে, সেটাতে যাতে আমরা আমাদের দেশের স্বার্থটা রক্ষা করতে পারি। এবং সেটার কারণেই কিন্তু দিনের পর দিন, প্রায় গত 1 মাস ধরে অলমোস্ট সপ্তাহে 7 দিন ধরে নেগোসিয়েশন চলছে, 24/7 নেগোসিয়েশন চলছে। কিন্তু আমরা অনেক পয়েন্টে, প্রিন্সিপাল পয়েন্টে এগ্রি করতে পেরেছি, কিছু পয়েন্টে এগ্রি করতে পারিনি। এবং যতক্ষণ পর্যন্ত আমরা না পারবো, যতক্ষণ পর্যন্ত আমাদের মনে না হবে যে আমাদের জাতীয় স্বার্থটা রক্ষা করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা নেগোসিয়েশন সাইন করবো না। খুব সিম্পল। সেম অ্যাপ্লাইজ টু এপিএম। এপিএম এর সাথে আমরা যখন করেছি, তখন আমাদের কাছে আমাদের অনেক সময় লেগেছে নেগোসিয়েশনটা করতে, এবং করার শেষে আমাদের কাছে মনে হয়েছে যে ফাইনালি আমরা যেখানে আসতে পেরেছি, এটা আসলে আমাদের দেশের জন্য খুবই লাভজনক হবে, তখন আমরা সাইন করেছি। আর যারা বিরোধী আছে তারা তো বলছেন যে যত পার্সেন্টেজ, মানে যতটুকু জানা গেছে আর কি চুক্তি সম্পর্কে, আপনি তো ভালো জানেন, কিন্তু যারা বাইরে আছেন তারা তো পুরোটা জানেন না। তো যেটা বলা হচ্ছে যে যে লভ্যাংশটা আসবে সেটা আসলে ওই সময়, মানে আরো 30 বছর পরে বা 45 বছর পরে ওটা যথেষ্ট হবে না, সেটা একটা বিষয়। আর আরেকটা বিতর্ক আছে যে যেহেতু এপিএম এর গুয়েতামালাতে প্রুভড যে প্রায় $450 মিলিয়ন তারা হচ্ছে গিয়ে ঘুষ দিয়েছে কাজ পাওয়ার জন্য। তো এরকম একটা আছে যে বাংলাদেশের ক্ষেত্রে এরকম এ ধরনের সুবিধা পাওয়ার বিনিময়ে দ্রুত কাজটা হয়েছে কিনা, এ ধরনের একটা বিতর্ক আছে। তো সেই বিতর্ক নিয়ে আপনার বক্তব্য কি? আচ্ছা, আপনার প্রথম প্রশ্নের প্রথম অংশটা যদি আমি বলি, সেটা হচ্ছে যে এটা ঠিক যে আমি গত বেশ কিছুদিন ধরে আমাকে অনেকে জিজ্ঞেস করছে, আচ্ছা প্রফিটেবিলিটি নাকি এরকম থাকবে না, ওরকম থাকবে না। আম, এটা খুবই আনফরচুনেট যে বাংলাদেশের আমরা কোনোভাবেই আমরা আমাদের নিজেদের স্বার্থে যে ইনফরমেশনটা আমাদের নিজেদের কাছে রাখা দরকার, সেটাও আমরা রাখতে পারি না। আমরা নিজেদের দেশের স্বার্থটা না দেখে সেন্সিটাইজ করার জন্য সবকিছুকে মার্কেটে ছেড়ে দিই। যখন একটা বাইল্যাটারাল নেগোসিয়েশন চলে, তখন যদি আমি আমার হাতে যে কার্ডগুলো আছে সব কার্ড পাবলিক ডোমেনে ফেলে রাখি, তাহলে আসলে ওই নেগোসিয়েশন থেকে দেশের জন্য ভালো কিছু বের করা খুব ডিফিকাল্ট। তো আমি গত 1 মাস ধরে এটা এক্সপিরিয়েন্স করলাম যে একটা কনসেশন এগ্রিমেন্ট প্রায় 300 পাতার একটা ডকুমেন্ট, এখানে ধরেন 200-250 আইটেম আছে। যখন প্রথম আমরা কথা বলতে শুরু করলাম, ডিপি ওয়ার্ল্ডের সাথে প্রথম মিটিং এ ওরা 1000টা পয়েন্ট ফ্ল্যাগ করেছিল আমাদেরকে, যে এই 1000টা পয়েন্ট নিয়ে আমাদের ডিসকাশন করা লাগবে এবং প্রত্যেকটাতে নিগোশিয়েট করা লাগবে। তো কিন্তু আমি দেখলাম যে সিলেক্টিভলি একটা পয়েন্ট উঠিয়ে নিয়ে এসে লোকজন বলছেন যে এই জায়গাটায় আমরা লস করে যাচ্ছি, ওদের হচ্ছে ইটস আ প্যাকেজ। এবং পিপিপি খুবই কমপ্লেক্স একটা এগ্রিমেন্ট। আমাদের বাংলাদেশে এমনিতে অভিজ্ঞতার অভাব আছে, আমাদের কিন্তু বাংলাদেশের হিস্ট্রিতে খুব বেশি পিপিপি প্রজেক্ট এখনো শেষ করতে পারিনি। তো সেই কারণে আমাদের এক্সপার্টদের মধ্যে অভিজ্ঞতার অভাব আছে। এটা যখন পাবলিক ডোমেনে যায় এবং যখন পাবলিক ডোমেনে সবাই এক্সপার্ট হয়ে যান পিপিপি নিয়ে, তখন তারা বিভিন্ন ধরনের কনক্লুশন ড্র করেন একটা সংখ্যার উপর ভিত্তি করে। তো এই কনক্লুশন গুলা আসলে এত মানে দ্য বেস্ট ওয়ে ফর মি টু এক্সপ্লেইন ইজ ভেরি চাইল্ডিশ।
তো এই চাইল্ডিশ কনক্লুশন গুলো নিয়ে আমি আর ডিবেট করতে চাই না, কারণ এটা একটা কমপ্লেক্স ফাইন্যান্সিয়াল মডেলের ভিতর দিয়ে আসে। এখানে একটা নাম্বার কোড করে এটা প্রফিটেবল হচ্ছে, লস হচ্ছে, ইটস নট দ্যাট সিম্পল। তো বাট যেটা দুঃখজনক সত্যি কথা, সেটা হচ্ছে যখন এই নাম্বারটা পাবলিক ডোমেনে চলে যায়, তখন আসলে বাংলাদেশ লুজেস আউট দ্য মোস্ট। ডিপি তখন আমাদের কাছে অনেক ইনফরমেশন আমরা চাই না ডিপি জানুক, কিন্তু দেখা যায় যে পাবলিক ডোমেন হলে ডিপি ওয়ার্ল্ডের কাছে চলে গেছে। ভেরি আনফরচুনেট। আর আপনার দ্বিতীয় যে পয়েন্টটা, যে অফকোর্স মানে যে কোনো এনি কন্ট্রাক্ট দ্যাট গভর্নমেন্ট ডাজ, এটা অবশ্যই খুবই সূক্ষ্মভাবে এবং খুব ডিলিজেন্টলি তদন্ত হওয়া উচিত যে এখানে কেউ কোনো ধরনের সুবিধা নিয়েছে কি নেয়নি। যদি নিয়ে থাকে তাহলে তাদের বিচার হওয়া উচিত, আর যদি কেউ না নিয়ে থাকে তাহলে যারা বলছে যে বিভিন্ন লোকজন সুবিধা নিয়েছে এবং খালি খালি একটা স্মিয়ারিং ক্যাম্পেইন চালাচ্ছে, তাদের একটু শাস্তি হওয়া উচিত, অথবা অ্যাটলিস্ট তাদের সামাজিক ভাবে একটু হেয় করা দরকার যে ভাই আপনারা মানুষজনকে নিয়ে উল্টা পাল্টা কথা বলেন, প্রুফ তো করতে পারেন না। খালি খালি একজন মানুষকে অযথা হয়রানি করার কি দরকার? একটা মানুষ যদি আসলেই কাজ করতে চায় এবং তারপরে তাকে নিয়ে আপনি 10টা অ্যালিগেশন দিলেন, সেই 10টা অ্যালিগেশন কোনোদিন প্রুভ হলো না, অ্যালিগেশন গুলো দিয়ে আপনি আসলে কার উপকার করলেন আর কার ক্ষতি করলেন? তো I very much welcome any kind of investigation and any kind of proper due diligence on the APM transaction. Absolutely এটা আমাদের করা উচিত। ভবিষ্যতে সরকার absolutely তাদের উপর এখানে কোনো ধরনের অনৈতিক কার্যকলাপ হয়েছে কিনা, আর যদি না হয়ে থাকে তাহলে সবাইকে একটু তালি দেওয়া উচিত যে হয় নাই। এটাই। থ্যাংক ইউ। Any other question? Tasir, আমার উপরে কেন অত্যাচার? না না আমার উপরে কেন অত্যাচার? ভাই বললাম না। আপনি 449টা আশিক ভাই, আমার খুব ছোট্ট একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে, তো গেল 15-16 মাস আপনি এখানে ছিলেন, তো আমরা বন্দর নিয়ে অব্যবস্থাপনা নিয়ে আমরা দেখি যে যখনই কর্তৃপক্ষ একটা সিদ্ধান্ত নিতে যায়, আমরা মানে কখনই এটা ভাবি না যে আমরা তো প্রায় 400-র মধ্যে মানে শেষ দিকের একটা বন্দর, ওগুলো আমরা ভাবি না। আমরা সরাসরি ভাবি যে আসলেই বোধহয় দেশটা বিক্রি করে দেওয়া হচ্ছে। এবং আমরা সবসময় দেখি যে বছরের পর বছর বা মাসের পর মাস যখনই সংস্কারের কথা বলা হয়, তীব্র আন্দোলন হয়, সে সময় বন্ধ থাকে। কিন্তু আমরা স্বাধীনতার পর থেকে কখনো দেখি নাই কারো বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা, সেটা হোক শ্রমিক, সেটা হোক আপনি যে পদে আছেন। খুব রেয়ার কিছু মানে ব্যতিক্রম তার উদাহরণ হয় না। তো এই গেল 18 মাসে অথবা 17 মাসে আপনি যদি একটু আপনার অভিজ্ঞতা থেকে বলেন, কারণ আপনি বিদেশেও ছিলেন, যে আসলে কোন কোন জিনিসগুলো পরবর্তী সরকার যদি ফলো না করে তাহলে এরকম একটা স্পর্শকাতর জায়গায় আসলে কখনই আমরা ঘুরে দাঁড়াতে পারবো না। কারণ 54 বছরেও আমাদের বন্দর আসলে একদম শেষ দিকে। যাদের মাথা পিছু আয় আমাদের চেয়ে খুব বাজে অবস্থা, বিনিয়োগ আমাদের চেয়ে বাজে অবস্থা, তাদেরও বন্দর উদাহরণ দেওয়া যায়, কিন্তু আমরা দিতে পারি না। যদি একটু বলতেন। আমার কাছে মনে হয় যে কিছু ব্যাপারে আমাদের যেগুলো আমাদের দেশের জন্য অ্যাবসলিউটলি মানে এখন ফরজের মতো হয়ে গেছে, সেগুলোর ব্যাপারে আসলে পলিটিক্যাল কনসেনসাস থাকাটা খুব জরুরি। যেটা এত ডিপ ন্যাশনাল ইন্টারেস্ট ইস্যু যে এটা নিয়ে পলিটিক্যাল ডিভিশন করে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করে দেশকে এগিয়ে না যেতে দেওয়াটা একটা পাপের পর্যায়ে পড়ে। তো আমি অনেক ক্ষেত্রে দেখেছি এই গত 1-1.5 বছর যে অনেক সময় জাস্ট কাউন্টার পলিটিক্যাল পজিশন নেওয়ার জন্য, বা উনি এটা বলেছেন আমি এটা উল্টা বলবো, এটা করার জন্য ন্যাশনাল ইন্টারেস্টটাকে প্রাইমারি না ধরে অন্যান্য ফ্যাক্টরের উপর বেস করে লোকজন অনেক কথাবার্তা বলেন। এটা খুব আনফরচুনেট আমাদের দেশের জন্য। উই আর ভেরি আনফরচুনেট এজ এ কান্ট্রি ফর দ্যাট। এইটা এখান থেকে বেরিয়ে আসতে হবে। এটা আমাদের সিভিল সোসাইটি বলেন আর আমাদের পলিটিক্যাল লিডার্স বলেন, সবাইকে আসলে এখান থেকে একটু সরে এসে যেটা কমন এজেন্ডা, সেই কমন এজেন্ডা গুলোতে আসলে একসাথে থাকা খুব জরুরি। আর সরকারের ভিতরে আমার মনে হয় যে পারফরমেন্স ম্যানেজমেন্টের খুব ভয়ঙ্কর অবস্থা আসলে, মানে কোনো কেপিআই বেসড একটা কালচার নাই। তো যদি কিছু না করার মাধ্যমে আপনি অটোমেটিক সার্ভাইভ করে যেতে পারেন এবং প্রমোশন পেতে পারেন, তাহলে আসলে কোনোদিনই আমাদের মধ্যে এই এক্সিকিউশনের কালচারটা তৈরি হবে না। এই কারণেই আমরা প্রতি বছর বিরাট বাজেট করি, তারপরে অর্ধেক কার্যক্রম হয়, অর্ধেক হয় না। দেশ আগানোর কথা 10 ধাপ, আগায় হচ্ছে 2 ধাপ। তো এই জায়গাগুলোতে আসলে সিগনিফিকেন্ট কাজ করার সুযোগ আছে। ইট উইল অল স্টার্ট ফ্রম লিডারশিপ।
লিডারশিপ যদি চান তাহলে ওখান থেকে আসলে এটা এই কালচারটাকে চেঞ্জ করা খুব দরকার, তা নাহলে আমরা এরকম এত কথা বলবো কিন্তু ফাইনালি আসলে আমরা সবসময় একটা ক্যাচ আপ গেমের মধ্যে, ভিয়েতনাম 10 কদম আগাবে, আমরা 2 কদম আগাবো, সেই গ্যাপ কোনোদিন আমরা কাউন্ট করবো। থ্যাংক ইউ। নির্বাচন বিষয়টা তো কিছু বলবেন না? হ্যাঁ, প্লিজ এনি কোশ্চেন অন ইলেকশন? একদম শেষ সময়ে লাস্ট আপডেট, যদিও গত রাতে আপনি এই বলেছেন। মুনতাসির ফার্স্ট কোশ্চেন। তুমি না বললা যে ইলেকশন সাংবাদিকদেরকে চাপ দেওয়া হচ্ছে প্রশ্ন করে। আরে বলেন। ভাই বলেন আমারটাই আপনি বলা শুরু করছেন, বলেন পরে একটু এখানে আসেন আমার ভাই প্রশ্ন